স্টুডেন্টস, আমরা এগোচ্ছিলাম মেটালার্জি নিয়ে। মেটালার্জি আজকে যেটা শেষ ধাপ। এর আগে আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে গেছি কিভাবে আমরা কোডটাকে তৈরি করে নিচ্ছি, বা লাস্টের যে রিডাকশন বিজারণ পদ্ধতি, সেই বিজারণ পদ্ধতিতে আমরা উপনীত হচ্ছি। ঠিক আছে, বিজারণ কি জিনিস তোমরা জানো, সবই নতুন করে বলার কিছু নেই। এবার যে বিজারণ প্রসেস হয়, রিডাকশন প্রসেস হয়, 1 নম্বর হয় কার্বন বিজারণ, 2 নম্বর হয় শত বিজারণ, সেলফ রিডাকশন, এটা কার্বন বিজারণ। 3 নম্বর সেটা হচ্ছে বিজ্ঞানী গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি, থার্মিট প্রসেস গোল্ডস্মিথের। 4 নম্বর হচ্ছে প্রতিস্থাপন। তাহলে তাদের ভিতর এই দুটোকে দেখলে হয়তো বইয়ে উল্লেখ করা আছে, কার্বন বিজারণ পদ্ধতি, গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি। ঠিক আছে, রিডাকশন প্রসেস। আরেকটা যেটা শত বিজারণ, এটা ছোট্ট একটা বিষয় বলে দেবো। আর প্রতিস্থাপনটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ খুব একটা এটা অ্যাপ্লিকেবল নয় ফর লার্জ প্রোডাকশন অফ মেটালস। তাহলে প্রথম যেটা রয়েছে কার্বন বিজারণ পদ্ধতি, সেটা নিয়ে প্রথমে আলোচনা করব। কার্বন বিজারণ। এবার কার্বন বিজারণে কি হয় সেটা আগে জানি। দেখো, কার্বন বিজারণ করবে মানে ধরো কোনো একটা অক্সাইড রয়েছে, একটা মেটাল, অক্সিজেনের যোজ্যতা 2, মেটালের যোজ্যতা ধরো x, এইভাবে সংকেতটা করবে। এটা কি করবে? এর সঙ্গে কার্বনের বিক্রিয়া করাবে। কার্বন কি করবে? এই অক্সিজেনটাকে টেনে নেবে মেটালের কাছ থেকে। যদি টেনে নেয় তখন মেটালটা আলাদা হয়ে গেল, অর্থাৎ ধাতুটা অক্সিজেন একটা ঋণাত্মক ভাগের সঙ্গে যুক্ত ছিল, ঋণাত্মক ভাগ অক্সিজেনটা চলে গেল, তার মানে ধাতুর বিজারণ, বিজারণ হয়ে ধাতু উৎপন্ন করবে। ক্লিয়ার? তার সঙ্গে কার্বন অক্সাইড ফর্ম, কার্বন মনোক্সাইড নর্মালি এটা করে থাকে। ঠিক আছে, আর যদি নর্মালি এটাই হয়, কার্বন কোনো ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কিন্তু কার্বন মনোক্সাইড উৎপন্ন। ঠিক আছে, তাহলে এইবার এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, যে এই যে কার্বন যে বিজারণ করছে, তার মানে কার্বন অক্সিজেনটাকে টেনে নিচ্ছে। এবার মেটাল যদি না দিতে চায়, মেটালের যদি সেই ক্ষমতা থাকে যে আমি আমার অক্সিজেনের সঙ্গে আমাদের যে বন্ডটা, যে বন্ধনটা এত বেশি তীব্র যে তোমার ক্ষমতা নেই, এই কার্বনের ক্ষমতা নেই অক্সিজেনটাকে টেনে বার করতে, ন্যাচারালি সেক্ষেত্রে কার্বন বিজারণ সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস নোট করতে হবে, সেটা হচ্ছে কি, 1 নম্বর সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরের দিকে উপস্থিত ধাতুগুলি এই পদ্ধতিতে বিজারিত হয় না। এবার ধাতু ওপর দিকে যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি। তার কারণ কি? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা ওপর দিকে রয়েছে, দে আর সো মাচ রিঅ্যাক্টিভ, খুব বেশি রিঅ্যাক্টিভ, তাদের ইলেকট্রো পজিটিভিটি, তড়িৎ ধনাত্মকতা খুব বেশি। ন্যাচারালি এদের সঙ্গে ধরো সোডিয়াম আর অক্সিজেন যে লিঙ্ক তৈরি করবে, বন্ধন তৈরি করবে অক্সিজেনের সঙ্গে, সেখানে যদি কার্বন ব্যবহার করি, কার্বনের ক্ষমতা নেই যে অক্সিজেনটাকে টেনে এর কাছ থেকে বার করতে পারে। এবার যদি মনে হয় যে হ্যাঁ কার্বন তোকে টেনে বার করতে পারছে না, কিন্তু যদি টেম্পারেচার অনেক উঁচু করি, হায়ার টেম্পারেচার করি, তাহলে কি করবে? অনেক উচ্চ উষ্ণতায় হয়তো যে অক্সিজেনটা ব্রেক করে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে এরা এত বেশি রিঅ্যাক্টিভ যে এরা কি করবে? সোডিয়াম কার্বনের সঙ্গে কার্বাইড তৈরি করবে।
তাহলে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তাদের নিয়ে সমস্যা হচ্ছে কার্বন অক্সিজেন থেকে এদের আলাদা করতে অক্ষম। যদি উচ্চ উষ্ণতায় করেও থাকে তাহলে সেক্ষেত্রে শুধু ধাতুটা পড়ে থাকে না, সে কার্বনের সঙ্গে কার্বাইড ফর্ম করে। ঠিক আছে, এক্সেপশন কোনো কোনো ক্ষেত্রে ম্যাগনেসিয়াম অক্সাইড, সেক্ষেত্রে হয়তো তোমার করা যেতে পারে, এক্সেপশন ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তাহলে এটা গেল একটা নোট করতে হবে। 2 নম্বর হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচের দিকে, ঠিক আছে, মাঝামাঝি, সেটা বেটার, মাঝামাঝি অবস্থানরত ধাতুগুলিকে এই পদ্ধতির সাহায্যে বিচারিত করে উৎপন্ন করা বা পৃথক করা, যেমন জিঙ্ক, আয়ন, লোহা। ঠিক আছে, মাঝামাঝি যারা রয়েছে ম্যাঙ্গানিজ। তাহলে এই ধরনের, না ম্যাঙ্গানিজ নয়, ঠিক জিঙ্ক, আয়ন, লেড, এগুলোকে আমরা করতে পারি কোন পদ্ধতির সাহায্যে? কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে কি করতে পারি? আমরা পৃথক করতে পারি। মাঝামাঝি অবস্থানত যারা রয়েছে, তাহলে এইগুলো হচ্ছে যে কাদের কার্বন বিজারণ করা সম্ভব করে থাকি এবং কাদের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব, অ্যাপ্লাই করব। ক্লিয়ার? বা ধরো তোমার বেশ একটা এক্সাম্পল দিই, এবার কার্বন বিজারণের এক্সাম্পল। প্রথম এক্সাম্পল 1 নম্বর লোহা, আয়নের অক্সাইড। ঠিক আছে, কারণ হচ্ছে নরমালি আমরা কি করেছি, এই কার্বন বিজারণ করার আগে যে ফর্মেই থাকুক না কেন, সেটা কার্বনেট হোক, সালফাইড হোক, আমরা ক্যালসিনেশন, আমরা বশীকরণ এবং তাপজারণ, এই দুটো পদ্ধতিতে আমরা অক্সাইড ফর্ম করি, তারপরে সেটাকে রিডিউস করি। তার মানে কার্বন বিজারণ করার আগে আমাকে অক্সাইড তৈরি করে নিতে হবে তাপ। এবার ধরো অক্সিজেনের হেমাটাইট, হেমাটাইটের ক্ষেত্রে Fe3, Fe2O3, হেমাটাইটের তার সঙ্গে যদি কার্বন বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? Fe, আর কার্বনটা এখানে উৎপন্ন করবে কার্বন, Fe প্লাস CO। তাহলে এটাকে ব্যালেন্স করো, দুটো অক্সিজেন, তিনটে। এবার যে কার্বন মনোক্সাইডটা উৎপন্ন হলো, সেই কার্বন মনোক্সাইডটা হেমাটাইটের সঙ্গে পুনরায় বিক্রিয়া করবে, করে আরো খানিকটা অক্সিজেন চালিয়ে দেবে। আর এরা কি হবে, এই অক্সিজেনটা যেটা পেলো সেটা কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন। তাহলে লেটস এটাকেও ব্যালেন্স করি। তাহলে কি ব্যালেন্স করব? দুটো। এবার তাহলে কি হলো, অক্সিজেন 3টে, তাহলে 3 একে 4, 2, 2, তাহলে কি উৎপন্ন হলো? 3 আর 2 5, হচ্ছে না, তাহলে 3 2 6, 3 2 6, 3 2 6, তাহলে সবাই মিলে গেল। তাহলে এটা কন্টিনিউয়াসলি হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। আরেকটা জিনিস হয় কি, এই Fe2O3 এর সঙ্গে কার্বন মনোক্সাইড বিক্রিয়া করে খানিকটা ফেরাস অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, খানিকটা কি উৎপন্ন করে? আয়রন উৎপন্ন করে, খানিকটা উৎপন্ন করে ফেরাস অক্সাইড। লেটস ব্যালেন্স ইট। 3 একে 4, 2 আর 2 4। এই যে ফেরাস অক্সাইড উৎপন্ন হলো,
সেও খানিকটা কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আয়ন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে ফেরাস অক্সাইড, Fe, দুটো অক্সিজেন, কার্বন ব্যালেন্স হয়ে গেল। তাহলে যখন কার্বনের বিজারণ করছি সেই সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি এই বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে। 2 নম্বর একটু অন্যরকম ভাবে দেখায়, সেটা হচ্ছে কি, আমরা মনে করে দেখো তো, ক্যালসিনেশন অর্থাৎ বশীকরণ মানে কার্বনেটকে আমরা তাপ প্রদান করেছিলাম। তাহলে আমরা বলেছি যে এখানে কার্বন বিজারণে আমরা অক্সাইড উৎপন্ন, ঠিক আছে। তাহলে তাপ জারণের ক্ষেত্রে 2 নম্বর আমরা বশীকরণের ক্ষেত্রে একটা এক্সাম্পল, যে বশীকরণ করে কার্বন বিজারণ করব যে কিভাবে করা হয়। ধরো জিঙ্কে ZnCO, ক্যালামাইন, এটা একটা আকরিক। তাহলে একে যখন বশীকরণ করা হবে করসপন্ডিং ZnO প্লাস CO2 উৎপন্ন, অর্থাৎ জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার? এইবার যে জিঙ্ক অক্সাইড উৎপন্ন হলো সেই জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বনের যখন বিজারণ ঘটাবে, তাহলে অক্সাইড আমি পেয়ে গেছি। তাহলে বশীকরণ করে কার্বনেটকে অক্সাইড ফর্ম করলাম, করার পর সেটা কি করলাম, কার্বন বিজারণ করলাম। তাহলে কি হলো, Zn প্লাস কার্বন। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর আরেকটা এক্সাম্পল দিই, তাপ জারণ, রোস্টিং। তাপ জারণ কার করে? আমি মনে করতে বলছি RS সালফাইড। তাহলে জিঙ্কেরই এক্সাম্পল, জিঙ্ক সালফাইড। কি নেব? জিঙ্ক সালফাইড প্লাস তাপ জারণ করেছে অক্সিজেন, তাহলে উৎপন্ন হয়েছে কি, ZnO প্লাস SO2, ZnO প্লাস SO2। তাহলে এবার এটাকে দেখো, ব্যালেন্স করো, অক্সিজেন 3টে, 2টো করলাম, 2টো হলো, 3টে হলো, Zn দুটো, সালফার দুটো, অক্সিজেন 6টা, 4 আর 2 6 মিলে গেল। তাহলে তাপ জারণের ক্ষেত্রে দেখো, জিঙ্ক সালফাইডকে জিঙ্ক অক্সাইডে পরিণত করলাম। জিঙ্ক অক্সাইডে যখন, এটা কি, এটা জিঙ্ক ব্লেন্ড আকরিক, এটা ক্যালামাইন, দুটোই জিঙ্কের আকরিক, তোমরা পড়েছো, এটাকে আমি বলে দিয়েছি আকরিক। তাহলে কার্বনেট এবং সালফাইডকে উভয়কেই আমি অক্সাইড ফর্মেশন করলাম এবং তাকে রেডি করলাম একটা বশীকরণের মাধ্যমে, একটা তাপ জারণের মাধ্যমে। জাস্ট টেম্পারেচার একটু ডিফারেন্স, তাপ জারণের টেম্পারেচার একটু বেশি। তা দুটোই অক্সাইড ফর্মেশন করলো, দেন রিডাকশন। এই ধাপটা হচ্ছে কার্বন বিজারণ। তাহলে এর ক্ষেত্রেও দেখো, ZnO প্লাস কার্বন, Zn প্লাস কার্বন মনোক্সাইড। তাহলে নেক্সট দুটো ধাপ ঠিক হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি হোয়াট ইজ কার্বন রিডাকশন, কার্বন বিজারণ, সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে আমরা এই যা পড়ছি, এই যে ধাপগুলো আমি আজকে বললাম, যে কার্বন বিজারণ, শত বিজারণ, এগুলো সবই কি, এগুলো কোনোটাই কিন্তু ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিজারণ নয়, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে রাসায়নিক বিজারণ, কেমিক্যাল রিডাকশন। আমরা কিন্তু এখনো তড়িৎ অ্যাপ্লাই করে আমরা কিন্তু বিজারণের কথা এখনো আসি, যেটাকে বলা হয় তড়িৎ বিজারণ, ইলেকট্রোলাইটিক রিডাকশন। আচ্ছা, 2 নম্বর যেটা হচ্ছে শত বিজারণ। বলে এই ঘটনাটা কেমন? সেলফ রিডাকশন, ঠিক, সেলফ রিডাকশন। ধরো কিছু আকরিক, যেমন PbS, গ্যালেনা, লেডের একটা আকরিক, এগুলো সাধারণত সালফাইড আকরিকের ক্ষেত্রে এটা করা হয়। Cu2S, কিউপ্রিক না কিউপ্রাস সালফাইড, দাঁড়াও এক মিনিট, Cu2S, ঠিক আছে। কপার গ্লাস, এটা তোমরা পড়েছো, কপারের একটা আকরিক, কপার গ্লাস। তাহলে গ্যালেনা বা কপার গ্লাস, এদের আমি কি করব, এদের তো তাপজারণ বা রোস্টিং এর ক্ষেত্রে তুমি দেখেছো যে জিঙ্কের ক্ষেত্রে কি হয়েছিল, মনে করে দেখো তো। জিঙ্কের ক্ষেত্রে হয়েছিল যেটা, যে জিঙ্কে যখন, এটা একটু রিমাইন্ডার দিয়ে রাখি, যে যখন কোনো সালফাইডকে আমি রোস্টিং করি তখন কি উৎপন্ন হয়, অক্সাইড উৎপন্ন হয় প্লাস SO2 উৎপন্ন হয়।
তাই তো? তাহলে এর ক্ষেত্রেও কি হবে, আমি শতবিজারণের ক্ষেত্রে কি হবে, যখন আমি শতবিজারণ করব তখন সালফাইড আকরিকে তোমার অক্সিজেনের প্রেজেন্সে কি করব, তাপ দেব, কিন্তু একটু নিয়ন্ত্রিত ভাবে, অর্থাৎ একটু কন্ট্রোল ওয়েতে। তাহলে কন্ট্রোল ওয়েতে যখন আমি করব, ধরো সাপোজ এটাকে আমি ভাবি, তাহলে কি হবে, কন্ট্রোল ওয়েতে করব শতবিজারণের ক্ষেত্রে আমি একই জিনিস করব। তাহলে দেখো লেড সালফাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করবো বলে স্যার PbO প্লাস SO, তো সোজা। তাহলে এটাকে আমি ব্যালেন্স করে দিই, বলে এটার সঙ্গে এটার পার্থক্য কি, একই জিনিস তো, তাহলে আপনি ওখানে লিখলেন না কেন? দেখো মজাটা এবার এটাকে যখনই আমি নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে আমি এটার তাপ দেব, তখন কি হবে, এই আংশিকভাবে লেড অক্সাইড উৎপন্ন হবে, আর খানিকটা PbS অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে লেড সালফেট উৎপন্ন হবে। খানিকটা কি করবে, লেড সালফেট উৎপন্ন করবে। লেটস ব্যালেন্স ইট, SO4 PbS। তাহলে কি হলো, এই দুটোর ভিতর পার্থক্য কোথায়? সালফাইডের যখন রোস্টিং করা হয় পুরোটাই অক্সাইড তৈরি হলো, সালফার ডাই অক্সাইড। আর শতবিজারণ ক্ষেত্রে, সেলফ রিডাকশনের ক্ষেত্রে আমি এটা কিরকম করব, নিয়ন্ত্রিত। পার্থক্য কোথায়, নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ। নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ দিলে খানিকটা অক্সাইড খানিকটা সালফাইড উৎপন্ন হবে। এই যে অক্সাইড এবং সালফেট উৎপন্ন, সালফাইড উৎপন্ন হবে, এই যে দুটো উৎপন্ন হলো, এই PbS, এর মজাটা দেখো, PbS প্লাস PbO, PbS গেলে না প্লাস PbSO4 লেড সালফেট, এরা তখন এই সালফাইডকে বিজারিত করে Pb প্লাস SO2, তাহলে দেখো আমাকে কিন্তু আলাদা করে কোনো এলিমেন্ট, কোনো কার্বন কাউকে লাগলো না, নিজেরা নিজেদের বিজারণ করছে, তাই এটা শত। নিজেরা কি করলাম, আমরা মূলত সালফাইড আকরিক, এক্সাম্পল গ্যালেনা, ঠিক আছে, বা তোমার কপার গ্লাস, এদের নিয়ে কি করা হচ্ছে, আমি নিয়ন্ত্রিত বায়ু প্রবাহে পার্শিয়াল, আংশিকভাবে অক্সাইড তৈরি হলো, আর বাকিটা সালফেট তৈরি হলো, ঠিক আছে। এই অক্সাইড যে সালফেট উৎপন্ন হচ্ছে, এরাই এই গ্যালেনাকে বিজারিত করে দিচ্ছে, করে লেড উৎপন্ন করছে এবং সালফার ডাই অক্সাইড গ্যাস। তাই এই পদ্ধতির নাম হচ্ছে শতবিজারণ। এবার থার্ড যে বিজারণ, মানে আমি তড়িৎ বিজারণ নয়, সবই রাসায়নিক বিজারণ, আমি আজকে কিন্তু এই পার্টে কিন্তু তড়িৎ বিজারণটা ধরবো না, আরামসে পড়ো না, কি আছে, এগুলো বইয়ে তো আছে, বিক্রিয়াগুলো তো লিখতে হবে আমাকে। গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতি। দেখো কিছু খুব অ্যাক্টিভ মেটালস রয়েছে আমাদের কাছে, যেমন ধরো ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাইটেনিয়াম, এরকম কিছু বেশ অ্যাক্টিভ মেটাল, ধাতু, তাদের অক্সাইড, এদের যে অক্সাইড তৈরি হয় এতটাই স্টেবল, এতটাই সুস্থিত, ঠিক আছে, অর্থাৎ যেমন ধরো Cr2O3 ক্রোমিয়াম প্লাস কার্বন, যদি বলা হয় ক্রোমিয়ামকে আলাদা করে কার্বন মনোক্সাইড উৎপন্ন করবে, এটা হবে না। তার কারণ এই অক্সিজেন এত বেশি রিঅ্যাক্টিভ, অ্যাক্টিভ মেটাল, এরা অক্সিজেনে কার্বনের ক্ষমতা নেই এই অক্সিজেনটাকে টেনে বার করে দেবে, ক্রোমিয়ামটাকে আলাদা করে দেবে। উপায়, সেক্ষেত্রে এরা
এরকম অক্সাইড নয় বা এদের অন্য কোনো যৌগ নেই যাদের আমি তড়িৎ চালনা করে বিজারণ করব, সেটাও একটা সমস্যা এদের নিয়ে। তাহলে কি করা যাবে? তার মানে তড়িৎ বিয়োজন ঘটাতে পারবো না, অসুবিধা আছে, কিছু প্রবলেম আছে। বিজ্ঞানী গোল্ডস্মিথ একটা পদ্ধতি বার করলেন যাকে বলা হয় থার্মিক পদ্ধতি। তাহলে এমন কার্বন বাদ দিয়ে এমন একটা সক্রিয় মৌল ব্যবহার করতে হবে যেটা অক্সিজেনটাকে টেনে বার করে নিতে পারে, সেটাও একটা সক্রিয় ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট যেটা অক্সিজেনকে টানবে, কার্বন পাচ্ছে না সে পারবে। ক্লিয়ার? তাহলে সেরকম একটা সিস্টেম করা, একটা তাপ সহ মুচি, তার মানে যেটা অনেক হিটকে অ্যাবজর্ব করতে হবে, তাপ সহ মুচি। তাহলে কাদের করব? এরকম কিছু সক্রিয় ধাতু যাতে কার্বন বিজারণ করতে পারে। এরকম মুচির ভেতরে তোমার কি করব? আকরিক প্লাস অ্যালুমিনিয়াম, আকরিকের সঙ্গে অ্যালুমিনিয়াম মেশাবো। অ্যালুমিনিয়াম কি করবে? অ্যালুমিনিয়াম তাদের তোমার বিজারণটা ঘটাবে, সেই আকরিকের যে অক্সাইড ফর্মে রয়েছে তার বিজারণ ঘটাবে। কার্বন পারেনি, অ্যালুমিনিয়াম পারবে। এবার এটা করতে গেলে কি করব? এই সিস্টেমটা বিজারণটাকে যাতে ঠিকঠাক হয় একটা টেম্পারেচার দিতে হবে, প্রচন্ড হাই টেম্পারেচার। ঠিক আছে? ওপরে কি করব? পটাশিয়াম ক্লোরেট প্লাস বেরিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম ক্লোরেট এবং বেরিয়াম পারঅক্সাইডের উপরে একটা আস্তরণ, মানে ওপরটা ঢেকে দেব, এবং ওপরে ম্যাগনেসিয়াম ফিতে, সেটা দিয়ে আগুন জ্বালিয়ে দেবো। উপরে কি জ্বালাবো? ম্যাগনেসিয়াম ফিতে দিয়ে কি করব? আগুন জ্বালিয়ে দেবো। এই পদ্ধতিটা তোমরা দেখেছো রেল লাইনে রিপেয়ার করার সময়, মনে হয়, নাকি না? তাহলে কি হবে? যে এইখানে যখনই ম্যাগনেসিয়াম ফিতে দিয়ে আগুন লাগালাম তখন কি হবে? এখানে প্রচুর পরিমাণে আগুন জ্বলে যাবে, হিট উৎপন্ন হবে। সেই হিটে তোমার কি হবে? সাপোজ এখানে আমি ক্রোমিয়ামের অক্সাইড প্লাস অ্যালুমিনিয়াম, তাহলে কি হবে? অ্যালুমিনিয়াম ক্রোমিয়ামটাকে আলাদা করে দেবে, প্লাস Al2O3 উৎপন্ন হবে। তাহলে কি হলো? এই ক্রোমিয়ামটাকে বিজারিত করলো অক্সাইড থেকে কে? অ্যালুমিনিয়াম। কিভাবে? এই সিস্টেমটা আমি করেছি, যেখানে ম্যাগনেসিয়াম ফিতার সাহায্যে আগুন লাগিয়ে দিয়েছি, এবং এক্ষেত্রে এখান থেকে বলে অ্যালুমিনিয়াম বেরিয়ে যাবে। ঠিক না? তো এরকম তো করা যেতেই পারে। রেল লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, আমি এই সিস্টেমটা করে আমি উপরে আগুন লাগিয়ে দিলাম, দাও করে আগুন জ্বলে উঠলো, অ্যালুমিনিয়াম গলে নিচ দিয়ে টপ টপ করে পড়ে সেই জয়েন্টের ভিতর লেগে গেল অ্যালুমিনিয়াম। তাহলে কার্বন যেটা পারলো না, থার্মিক প্রসেসে আমরা অ্যালুমিনিয়াম সেই কাজটা করে দিই। তাহলে এটাই হচ্ছে গোল্ডস্মিথ থার্মিক প্রসেস। ঠিক আছে? এরপরে দেখো আরেকটা রাসায়নিক বিজারণের ভিতর 4 নম্বর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, প্রতিস্থাপন। যদিও এটা ব্যাপক হারে কোন ধাতুকে তোমার তৈরি করতে, উৎপাদন করতে কাজে লাগে না, কিন্তু এই ধরনের রিঅ্যাকশনে হতে পারে। দিস ইজ পসিবল। স্মল স্কেলে বা কোনো পরীক্ষাগারে আমরা এটা করতে পারি। ধরো কপার সালফেট, CuSO, ঠিক না? কিন্তু কোনো আকরিক রূপে পাইনি, কিন্তু জাস্ট এটা লেখার জন্য, যেরকম দিস ইজ অলসো পসিবল। তাহলে এখানে যদি একটা সক্রিয় ধাতু আনি, সে কি করবে? কপারটাকে এখান থেকে তাড়িয়ে দেবে, প্লাস ATSO। তাহলে এই বিজারণটা জাস্ট এখানে দেখানোর জন্য যে বিজারণটা আমি প্রতিস্থাপনের মাধ্যমে করা সম্ভব। কিন্তু ইম্পর্টেন্ট কোথায়? আমাদের ইম্পর্টেন্ট কার্বন রিডাকশন, ইম্পর্টেন্ট শত বিজারণ, কার্বন বিজারণ, শত বিজারণ, এবং গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতি, ঠিক যেগুলোর সাহায্যে আমি রাসায়নিক
বিক্রিয়ার মাধ্যমে বিজারণ ঘটিয়ে থাকে। তাহলে আজকে থাকুক, এর পরের দিন আমরা কি করব, কারণ খুব বেশি লেন্দি করে লাভ নেই। এরপর ইলেকট্রোলাইটিক রেট ইন্টারঅ্যাকশন, তড়িৎ বিজারণ, এবং তার সঙ্গে হয়তো তোমাদের একটু মরিচা, মরচে, ঠিক আছে, রাস্ট তার কি করে ফর্ম করে সেটা নিয়ে একটু বলতে হবে। আর অ্যালয় রয়েছে, অ্যালয়টা কিছুই নয়, তো জাস্ট বলে দেবো একবার, ওটা একদম পুরো নলেজ বেস মুখস্থ করতে হবে। বিভিন্ন ধরনের ধাতু সংখ্যা। ওকে, থ্যাংক ইউ।